নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে হলো গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন। তো এখন বাজে প্রায় সকালবেলা 7:30 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হলে আপনারা যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকালে ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে বাসি কাজটা সেরে নিয়েছিলাম, তারপরে স্নান করে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি কিচেনে। আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেল কারণ শ্যাম্পুটা তো করেছিলাম। তারপরে এসে না এখন কিচেনটা একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কিচেন যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, কিচেনে কিন্তু ছোটো ছোটো আরশোলা পোকামাকড় হতেই থাকে। তো সেই জন্য সকালে কাজ শুরু করার আগে কিচেনটাকে একটু ভালো করে মুছে নিই। আর এদিকে একটুখানি চিড়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। কাল থেকে ভেবে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টে গণেশ ঠাকুরকে একটুখানি চিড়ের পোলাও বানিয়ে দেবো, কারণ এবছর গণেশ চতুর্থীর প্রথম দিনে আমি বাপ্পার জন্য সেরকম কিছুই করে উঠতে পারিনি। যেহেতু মেয়েকে নিয়ে একা বাইরে বেরোতে পারি না, হাজব্যান্ডের ছুটির দিন দেখেই বাইরে বেরোতে হয়। আর হাজব্যান্ডের এই সপ্তাহে একদমই ছুটি ছিল না। গণেশ চতুর্থীর দিন সকালবেলা বেরিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে করতে রান্নাবান্না করার আর সময় পাইনি। তাই ভেবেছিলাম এখন থেকে মানে দ্বিতীয় দিন থেকে ঠাকুরকে একটু ভালো করে ভোগ দেব। ওদিকে কিন্তু চিড়েটা ভেজাতে দিয়ে মেয়ের জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর দুদিন আগে একটুখানি ছোলা আর মুগকে সেদ্ধ করেছিলাম, তো সেটা দিয়ে আজকে আমরা সকালবেলা মুড়ি খেয়ে নেব। কারণ এটা ফ্রিজে পড়ে থাকলে না নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম এটাকে শেষ করে দিই। পোহাটা যেটা ঠাকুরকে ভোগ দেবো সেটাই হাজব্যান্ডকে একদম টিফিনে প্যাক করে দেবো। এদিকে একটুখানি শশা আর গাজরকে কেটে নিচ্ছি আমি। এমনিতেই কিন্তু পোহার ওপরে একটুখানি ভুজিয়া আর শশা ছড়িয়ে দিলে কিন্তু খেতে মন্দ লাগে না। আর তার সাথে যদি একটু বেদানা দেওয়া যায় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে আমার এই ধরনের কম্বিনেশনগুলো পোহার সাথে খুব ভালো লাগে। পোহা খেতে আমি এমনিতেও খুব ভালোবাসি, তো মাঝে মধ্যে এই ধরনের কম্বিনেশন করে খাই, তাতে করে টেস্টটাও চেঞ্জ হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তাই বারবার একই খাবার খেলেও কিন্তু একঘেয়েমি লাগে না। আর এদিকে কিন্তু আমার ছোলাটাও বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এখন পোহাটা রান্না করে নেব। ভাবছি একদম ঠাকুরকে ভোগ দিয়ে এসে তারপরে আমরা খাবার দাবারটা খাবো। তো এদিকে কিন্তু প্রথমে একটু তেলের মধ্যে বাদাম ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলাম। প্রথমে ভেবেছিলাম আলু দেবো, তারপরে ভাবলাম এটা যেহেতু হাজব্যান্ডকে টিফিনে প্যাক করে দেবো তাই আলুটা কিন্তু সন্ধ্যের দিকে নষ্ট হয়ে যেতে পারে, তাই আর আলু দিলাম না, একটুখানি গাজর দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমার মনে পড়লো যে এর মধ্যে আমি ফোড়ন দিতে ভুলে গিয়েছি, তাই এর মধ্যে একটু সর্ষে ফোড়ন আর কারি পাতা দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু ভিজিয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিয়েছি, বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পরিমাণ মতো একটু হলুদ, নুন, চিনি আর একটুখানি লেবুর রস দিয়েছিলাম। তারপরে একটু ঠান্ডা হয়ে যেতেই কিন্তু আমি ঠাকুরের জন্য থালাতে নিয়ে নিচ্ছি। আজ প্রায় 5 বছর মতো হয়ে গেল গণেশ চতুর্থীর দিন আমি 5 দিনের জন্য ঠাকুরকে আমার কাছে রেখে যথাসম্ভব সেবা দেওয়ার চেষ্টা করি। তো মেয়ে যে বছর হয়েছিল সেই বছর শুধু বাদ গিয়েছিল, তারপরের বছর থেকে কিন্তু আমি আবার শুরু করেছি। আর কালকেই না হাজব্যান্ড শক্তিগড় থেকে একজনকে দিয়ে এই ল্যাংচাগুলো আনিয়েছিল। যেহেতু গণেশ চতুর্থীর স্পেশাল দিন বলে কথা, তাই ঠাকুরের জন্য একটুখানি স্পেশাল মিষ্টি তো আনতেই হবে। তো যেহেতু আমাদের কাছে সুযোগ ছিল তাই একজনকে দিয়ে এই ল্যাংচাগুলো আনানো হয়েছে। আর এদিকে কিন্তু এখন আমি ঠাকুরের সামনেটা একটা ভিজে কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নেব, তারপরে যাব ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার জন্য। এই গণেশ পুজোটা কিন্তু আমি প্রত্যেকবারই নিজের হাতে করে থাকি। আমার না নিজের হাতে পুজো করতে বেশ ভালো লাগে। আমি জানি না কতটা নিয়ম কানুন বা আচার আমি মানতে পারি, তবে আমি নিজের মন থেকেই সমস্ত কিছু করার চেষ্টা করি। আর আমার মনে হয় প্রত্যেকটা পুজোই ঠাকুর আমার গ্রহণ করেন, তো সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো এই যে থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন, আর কয়েকটা ফলও দিচ্ছি। আর প্রত্যেক দিনই না মোটামুটি 5 থেকে 7 ধরনের ফল আমি ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি, সেই হিসেবেই মার্কেট থেকে আমি কালকে কিনে এনেছিলাম। আমাদের গ্রামের দিকে কিন্তু ঠাকুরকে যখনই ফল দেওয়া হতো ছোটো থেকেই দেখে এসেছি যে ঠাকুরকে সবসময় কেটে ফল দেওয়া হতো, কিন্তু এখানে আসার পরে মানে বিশেষত কলকাতার কালচারে দেখেছি ঠাকুরকে গোটা গোটা ফলই দেওয়া হয়। আর সেটাই আমি এখানে আসার পর ফলো করি। আর আমি গোটা ফল দিলে দেখেছি ফলগুলো কিন্তু রেখে রেখে পরবর্তীকালে খাওয়া যায়, আর কেটে দিলে না সেটার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে খেয়ে নেওয়ার জন্য। আর আমাদের গাছে না একটা ফুল হয়েছিল, সেটাই মেয়ে এখন ঠাকুরকে এসে দিল। আর এই যে পুজো কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ব্রেকফাস্টটা আমাদের বানিয়ে নেওয়ার জন্য। তো কিছুটা শশা রেখে দিয়েছিলাম আমাদের মুড়ির সাথে মাখানোর জন্য। তো এই ছোলা সেদ্ধ, মুড়ি আর শশা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা আজকে হয়ে যাবে, তার সাথে মেয়ের ভাত।
আর আমরা কিন্তু সবাই খেতে বসলে নিচেই আজকাল খেতে বসতে পছন্দ করি। মেয়ে যেহেতু সব কিছু দিয়ে টানাটানি করে, সেই কারণে ওর সাথেই নিচে বসে খাই। তাতে করে ওরও ভালো লাগে আর আমাদেরও কিন্তু নিচে বসে খেতে বেশ ভালো লাগে। আর এরপরে আমি সোজা চলে এসেছিলাম কিচেনে রান্নাবান্নাগুলো করে নেওয়ার জন্য। মেয়েকে নিয়ে যথারীতি আমি প্রত্যেক দিন ভয়ে থাকি যে কোনো মুহূর্তে যদি ওর মুডটা খারাপ হয়ে যায় তাহলে আমাকে কিছুই করতে দেবে না। তো এখানটায় 5 রকমের ভাজা করছি, যেহেতু কালকে বিশেষ কিছু ভোগে আমি করে দিতে পারিনি। তো সেই কারণে আজকে একটুখানি খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর 5 রকমের ভাজা করব। আর আজকের খিচুড়িটা একটু অন্যরকমভাবেই করছি। প্রথমে চাল আর ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে রাখা কয়েকটা সবজি দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটা কষে ওর মধ্যে দেব, মানে যতক্ষণ ওই চাল ডালটা একদম সেদ্ধ হয়ে আসবে 90% কিংবা 80%, তারপরে আমি এই মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলার মধ্যে বিশেষ কিছু নয়, গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন আর তেজপাতা, তারপরে একটুখানি টমেটো দিয়েছিলাম। টমেটোটা গলে আসতে এরপরে আমি আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। আর যতক্ষণ ওদিকে মশলাটা কষা হচ্ছে, এদিকে কিন্তু আমি বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিচ্ছি। এইরকম সিজনে বাঁধাকপি খেলে কিন্তু একটুখানি সেদ্ধ করে রান্না করতে হয়, তবে আজকে কাটতে গিয়ে দেখলাম বাঁধাকপিটা এতটাই নরম রয়েছে, আমার মনে হচ্ছে এমনিই রান্না করলে গলে যাবে। আর এই তো আমার বাঁধাকপিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর ততক্ষণে কিন্তু মশলাটাও কষা হয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো একটু জলের সাথে মেখে নিয়েছিলাম। তারপরে মশলাটা তেল বেরোনো অবধি কষিয়ে নিয়ে আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম। যে কোনো পুজোর দিন আপনি যদি কোনো খিচুড়ি বানান, সেটার টেস্ট আর অন্য কোনো দিনে বানিয়ে দেখবেন সেটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। আর আমি এই জিনিসটা সবসময়ের জন্য বিশ্বাস করি, যে কোনো পুজোর দিন ঠাকুরের জন্য যদি আপনি কিছু ভালোবেসে বানান, সেটাতে না ঠাকুরের একটা আশীর্বাদ থাকে, আর সেই আশীর্বাদের টেস্টই কিন্তু এত সুন্দর হয়। আর এই যে খিচুড়িটা মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে বাঁধাকপির জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে কেটে রাখা বাঁধাকপি আর একটুখানি আলুও দিয়েছি। বাঁধাকপির তরকারিতে কিন্তু আলু না থাকলে একদম ভালো লাগে না খেতে। তো একটুখানি নুন দিয়ে ওটাকে মশলার সাথে কষাতে দিয়ে দিয়েছি। তো ভাবছি একদম জল দেবো না, মশলার সাথে কষাতে কষাতে একদম নরম করে নেব। বাঁধাকপির তরকারিতে এমনিতেও জল দিলে ভালো লাগে না। তো ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে ভাবলাম একটু কিচেনটাকে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেই। এমনিতেই না রান্নার সময় আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি এদিকে সেলফগুলোতে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। যদিও জানি কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না, তবে আমি এই জিনিসটা বিশ্বাস করি, দেখতে ভালো লাগার থেকেও কিন্তু আমার কাজে কোন জিনিসটা সুবিধে হচ্ছে সেটাই আমাকে লক্ষ্য রাখতে হবে। তো যদি আমি এই জায়গাগুলো খুলে রাখতাম তাহলে কিন্তু আরও চারিদিকে তেল ছিটিয়ে সেগুলো অনেক বেশি নোংরা হয়ে যেত, আমার পরিষ্কার করতেও সময় লাগতো। সেই কারণে আমি যখন অনেক বেশি রান্নাবান্না করি তখন কিন্তু ওই জায়গাটা ঢাকা দিয়ে রাখারই চেষ্টা করি। তাছাড়া রান্নার সময় কিন্তু বেশিরভাগ আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কড়াইকে ঢাকা দিয়ে দিয়েই রান্না করি। আর এদিকে কিন্তু আজকে বেডশিটটাও চেঞ্জ করার দিন ছিল, সেটা একদম করে নিলাম। আর এদিকে এখন আমি মেশিনটাকেও চালিয়ে নেব। তো আজকে কিন্তু ইলেকট্রিক খুব বেশি যাচ্ছে, তো জানি না আজকে চালাবো কি কাল চালাবো। যদি দেখি কারেন্ট ভালো রয়েছে তবেই আজ চলবে, তা না হলে হয়তো কাল চালাবো। আর যেহেতু এখন বৃষ্টির সময়, খুব একটা বেশি ডাস্টিং ক্লিনিংয়ের বাড়িতে একদমই প্রয়োজন পড়ছে না। আর আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলেছিলাম না যে আমার মেয়ে আয়নাটা কেমন নোংরা করে, এটা কিন্তু কালকেই আমি পরিষ্কার করেছি। আর আজকে দেখুন কী অবস্থা করেছে। ও প্রত্যেকবারেই কিন্তু খাওয়ার সময় ইচ্ছে করে এসে আয়নাতে হাত মোছে, জানি না ও কী মজা পায়। তো ওকে অনেকবার মানা করেছি, আর দেখেছি মানা করলেই না ও বেশি করে করে। তো সেই কারণে আজকাল মানা করা ছেড়ে দিয়েছি। ও নোংরা করে আর আমি ওর পেছনে পেছনে জায়গাগুলো আবার পরিষ্কার করতে থাকি। তো এদিকে কিন্তু আমি এই বেডরুমটাও আজকে ক্লিন করে নিচ্ছি। অনেক দিন ধরে এই বেডরুমটা না এরকমভাবে পড়ে রয়েছে, মানে ডাস্টিং করব বলেও না করা হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম বাপ্পা যেহেতু এই রুমটাতে রয়েছেন, আজকে এই রুমটা একটু ভালো করে ডাস্টিং করে নিই। যদিও বললামই বৃষ্টির সময় তো খুব একটা বেশি ধুলোবালি চোখে পড়ে না, সেই কারণে 2 সপ্তাহ মতো এই বেডরুমটা আমার ডাস্টিং করা হয়নি। তো আজকাল কিন্তু এরকম একটা ছোট্ট হ্যান্ড টাওয়েল দিয়েই আমি এই সমস্ত জিনিসগুলো ক্লিন করে থাকি। একটুখানি ভিজিয়ে নিই, তারপরে একদম শুকনো করে নিগড়ে নিই ওটাকে, তারপরে এই সমস্ত জিনিসগুলো মুছি। যদিও কাঠের জিনিসের ওপরে না একদম ভিজে জিনিস দেওয়াটা উচিত নয়। তাছাড়া আমরা যখন এই আলমারিটা কিনেছিলাম আমাদেরকে বলেই দিয়েছিল আলমারিটার উপরে যেন কখনো জল না দিই। তো সেই কারণে এই টাওয়েলটা একদম শুকনো করে নিয়েছি, তারপরে এই আলমারিটাকেও একটু ভালো করে মুছে নিলাম। আগের দিনের ভিডিওতে আপনারা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর আমার মেয়ের নামটাও সবাই খুব পছন্দ করেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন তাহলে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। উত্তরা কান্নার, সোমা পল, পম্পা হালদার, মিঠুন চন্দ্র পল, জয়শ্রী বিশ্বাস, ইপসিতা স্মল ওয়ার্ল্ড অফ জয়,
আয়াত বেঙ্গলি ব্লগ, আরাধনা সাউ, সঞ্চিতার সঞ্জয়, সুস্মিতা সুইটনেস্ট, লিটিল থটস অফ মালিহা, শুভ্রা, মুগ্ধা তামে দিদিভাই, শিল্পাগিরি, অনুভা, ইটস মাম্পি, সাবিহা হোসেন, সোনিয়া ইলিয়াস, মুন পেজ ওয়ার্ল্ড, শারমিন খাতুন আর তুলা দে, সাক্ষী সাহু। আর জয়ন্ত ঘোষ দাদাভাইয়ের আইডি থেকে শ্রীপর্ণা দিদিভাই আমাকে তার নামটা নেওয়ার জন্য বলেছিল। তো এই যে দিদিভাই, তোমার নামটাও আমি নিয়ে নিলাম। আর আপনাদের সব ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরকমভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আশা করবো আগামী দিনগুলোতে এরকমভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো এদিকে আপনাদের নামগুলো নিতে নিতে কিন্তু আমার বেডরুমটাও ক্লিন হয়ে গেল। আর তারপরে কয়েকটা জামা কাপড় শুকিয়ে গিয়েছিলো, সেগুলো ভাবলাম একদম তুলে দিই। আর আমি মেয়ে জামা ফোল্ড করার সময় না সবসময় এরকম ডিভাইড করে রাখি, মানে একদিকে জামা একদিকে প্যান্ট এরকম করে রাখি। আর এখানটাতেও কিন্তু এরকমভাবেই গুছিয়ে থাকি, তাতে করে খোঁজার সময় আমার খুব একটা প্রবলেম হয় না। আমি জানি কোথায় জামা আছে বা কোথায় প্যান্ট রয়েছে। তো এদিকে বারান্দাতেও কয়েকটা জামা ছিল, কয়েকদিন ধরে যা গরম পড়ছে প্রত্যেক দিনই এত এত করে জামা চেঞ্জ করতে হচ্ছে, তা না হলে থাকাই যাচ্ছে না। তো সেই কারণে দুদিনের মধ্যে না অনেক জামা কাপড় জমে গিয়েছিল। তো সেগুলো একদম ফোল্ড করে নিচ্ছি, এখানেই একদম ফোল্ড করে রুমের মধ্যে নিয়ে চলে যাব ভাবছি। কারণ রুমের মধ্যে নিয়ে গেলেই না মেয়ে টানাটানি করছে, একদমই কাজ করতে দিচ্ছে না। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো সেরে ফেললাম। আমার এই ছোট্ট সংসারে কিন্তু খুব একটা বেশি দামি দামি জিনিস নেই, বা এটাও বলতে পারেন যা শখ করি তাও হয়তো কিনি না মাঝে মধ্যে, কিন্তু যা রয়েছে না সেগুলো আমার অনেক বেশি মনের কাছের জিনিস। এই যেমন এই আলমারিটা নিচের সেলফগুলো কিন্তু একদমই ব্যবহার উপযোগী নেই, তা সত্ত্বেও কিছু জোড়াতালি দিয়ে কিন্তু এটাকে আমি ব্যবহার করছি, যতটা সম্ভব নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমার এই সংসারের জিনিসগুলো আমার কাছে অনেক মায়ার জিনিস, একদমই ছাড়তে পারি না এগুলো। হাজব্যান্ড অনেকবারই বলেছে আলমারিটা চেঞ্জ করে নেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি না, যতদিন আমার কাছে রয়েছে আমি ওটাকে যত্ন করে গুছিয়ে রাখবো। আর এদিকে কিন্তু কয়েকটা জামা দেখলাম এখনও ভিজে রয়েছে, তাই ওদিকে জানালাতে দিয়ে দিলাম। ওদিকে এত হাওয়া আসছে, তো আশা করছি বিকেলের মধ্যে ওগুলো শুকিয়ে যাবে। আর এদিকে বাবা মেয়েতে মিলে সোফাটার এই অবস্থা করে রয়েছে। সকালে কিন্তু আমি এটাকে একবার ডাস্টিং করে দিয়েছিলাম, তারপরে আবার দুপুরের মধ্যে একই অবস্থা হয়ে গিয়েছে। তো আমি এইরকম অগোছালো জিনিস একদমই চোখের সামনে দেখতে পারি না, তাই এটাকে আবার গুছিয়ে দিচ্ছি। ছোটো থেকে মা বাপির কাছে এই কথাটা শুনে বড় হয়েছি যে যতটা চাদর ঠিক ততটাই পা ফেলানো উচিত, চাদরের বাইরে পা দেওয়াটা একদমই উচিত না। যখন ছোট ছিলাম এই কথাগুলো হয়তো আমার কাছে একদম অর্থহীন ছিল, কিন্তু যত বয়স বেড়েছে, বয়সের সাথে সাথে দায়িত্ব বেড়েছে, তত কিন্তু এই জিনিসটা আরও বেশি করে বুঝতে শিখেছি। আমার এই সংসার জীবনে ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতেই নিজেকে খুশি রাখি। আর আমার বিশ্বাস এই পৃথিবীতে কিন্তু খুশি থাকাটা অনেক সোজা জিনিস, কিন্তু আপনি খুশি আছেন সেটা যদি লোককে দেখাতে চান, এই সমাজকে দেখাতে যান, সেটা হচ্ছে সব থেকে বেশি কঠিন জিনিস। তাই আমি আমার জীবনটাকে খুব বেশি একটা কমপ্লিকেটেড না করে যতটা সহজ সরলভাবে চলা যায় ততটাই সহজ সরলভাবে চলার চেষ্টা করি, আর তাতে করে না মানসিক শান্তিটা অনেক বেশি বজায় থাকে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঠাকুরের ভোগটাও নিয়ে চলে এসেছি, আর এখন পুজোটা করে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেসিন মাঝে মধ্যে এরকম ক্লক হয়ে যায়, জল যেতে চায় না। তো আমারও কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটা হয়, আর আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে খুব উপকার পেয়েছি। অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, করা হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে পিতাম্বরীর একটা ড্রেন ক্লিনার, এটার দাম ওই 20 টাকা মতো। আমি প্রত্যেক মাসের শুরুতে বা মাঝখানের দিকে না এটা একবার ব্যবহার করে নিই। মাসে যদি একবার আমি ব্যবহার করে নিই, 1 মাস মতো ড্রেনে কোনো রকম আর ময়লা টয়লা জমে না, মানে যা জমে থাকে সেগুলো কিন্তু একদম বেরিয়ে ড্রেনটাকে ক্লিন করে দেয়। তো এটা ব্যবহারের যে ইনস্ট্রাকশনটা সেটা প্যাকেটের গায়ে দেওয়া থাকে। তো প্রথমেই কিন্তু ড্রেনে কোনো রকম জল থাকা চলে না, তারপরে পুরো প্যাকেটটা ঢেলে দিয়ে তার মধ্যে 1 কাপ মতো জল দিয়ে 20 মিনিট মতো ওটাকে এমনি ছেড়ে দিতে হয়, এরপরে কোনো রকম জল আর দেওয়া যায় না। তো তারপরেই দেখবেন ড্রেনটা একদম ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে। তো রাত্রেবেলা ঠাকুরকে না ভোগ দেবো বলে এখানটায় আমি পায়েস বানাচ্ছিলাম, তো দুধের প্যাকেটটা বের করে দেখি প্যাকেটের মধ্যে বরফ জমে গিয়েছে। তো ইদানিং করে না আমার ফ্রিজের ওপরের তাকে কোনো রকম জিনিস রাখলে তার মধ্যে বরফ জমে যাচ্ছে। তো বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ফ্রিজটাকে কি ডিফ্রস্ট করতে হবে না আমাকে সার্ভিসিংয়ে দিতে হবে, সেটা আমাকে একটু জানাবেন। আর এদিকে কিন্তু পায়েসটা আমি আজকে একটু মিষ্টি দিয়ে করলাম। আর কিছুদিন আগেই না হাজব্যান্ড মার্কেট থেকে কয়েকটা কেসার কিনে এনেছিল, মানে 20 টাকা দিয়ে একটা ছোট্ট কেসারের প্যাকেট কিনে এনেছিল, সেটা দিয়ে আজকের পায়েসটা বানাচ্ছি। এমনিতেই কিন্তু পায়েসের মধ্যে একটুখানি কেসার দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু কেসারের দাম তো খুব বেশি, আর আমরা তো খুব একটা বেশি খাই না, তাই কখনো কিনে এনে রাখা হয় না। তো এবারে মার্কেটে কম দামে পেয়েছিল বলে একদম কিনে এনে রেখে দিয়েছে। আর তার ফাঁকে আমি পুরো বাড়িটা একদম ঝাড়ু দিয়ে দিলাম। বিকেলে আর ঝাড়ু দেবো না, এদিকে হাজব্যান্ডও বেরিয়ে যাচ্ছে, তার ব্যাগটা একদম প্যাক করে দিচ্ছি।
এখন আপনাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধেবেলা ভাবছি একটুখানি পনির আর চিজ পরোটা করব। আর এখানটায় না জোয়ানটা দিতে গিয়ে দেখুন আমার হাতটা একদম কেটে গেল। কিছুদিন আগেই না এই জোয়ানের কৌটোটা ভেঙে গিয়েছিল, মানে কাঁচের কৌটোটা ভেঙে গিয়েছিল। তো জোয়ান তো ফেলিনি, তো কাঁচগুলো সরিয়ে রেখেছিলাম, তো কোনো কারণে একটা কাঁচ এর মধ্যে রয়ে গিয়েছে, তো সেটা দিয়ে আজকে হাতটা এমনভাবে কাটলো। তো কিছুক্ষণ কিন্তু আমি রক্তটাকে বন্ধ করেছি, তারপরে এদিকে পরোটাগুলো করতে চলে এসেছি। তো আজকে একটু বেশি বেশি স্টাফিং দিয়ে পরোটা করছি। আর একটা টিপস আপনাদের সাথে এখানে শেয়ার করি, আমিও কিন্তু প্রথমবার এই জিনিসটা শিখলাম। যখনই এরকম ধরনের স্টাফিং পরোটা বানাবেন, তার যে মোড়া মুখটা সেটা কিন্তু কখনোই ওপর দিকে রেখে আপনি বেলবেন না, নিচের দিকে রেখে বেললে না পরোটাটা খুব সুন্দর বেলা হয়। তো প্রথমে দেখেছেন আমি ওপর দিকে রেখে বেলেছিলাম, তাতে করে পরোটাটা ফেটে গিয়েছিল। তারপরে আমি প্রত্যেকটা পরোটার নিচের দিকে মুখটা রেখে বেলেছি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়েছে। আর এই যে ঠাকুরের খাবারটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি, আর ঠাকুরকেও ভোগ দিয়ে নেব। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।